আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি, সেই শিরোনামটি করতে আমি উদ্বুদ্ধ হয়েছি বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বহুকালের প্রত্যক্ষদর্শী কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু করেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, শুধু যেন তেনভাবে নয়, একেবারে ফ্রন্টিয়ার লাইনে। তাই নিয়ে এবং তার যারা লোকজন সবাই বলার চেষ্টা করছেন যে উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। এই কথাটি প্রথম বলেছিলেন কর্নেল অলি এবং তিনি তার নিজের মুখে সেটা বলেছেন। তিনি জিয়াউর রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং জিয়াউর রহমান সাহেব তাকে উস্তাদ ডাকতেন, শিক্ষক ডাকতেন, টিচার। তিনি তার মিলিটারি সেক্রেটারি ছিলেন, মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। তিনি বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠ ছিলেন। বেগম জিয়ার একেবারে দুর্দিনগুলোতে যখন তিনি বলতে গেলে একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তো সেই সময়টিতে তিনি বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং তাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে দিনের পর দিন তিনি বেগম জিয়াকে সাহায্য করেছেন। তারপর বেগম জিয়া আবার যখন রাজনৈতিক দল করেছেন, রাজনীতিতে এসেছেন, ক্ষমতা লাভ করেছেন, কর্নেল অলিকে তিনি যথেষ্ট মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে তার দলে রেখেছেন। কর্নেল অলির সাথে মূলত সমস্যা হয়েছে তারেক রহমান সাহেবের হাওয়া ভবনের সঙ্গে। এক, ২ নম্বর সমস্যা হয়েছে যে তার স্ত্রীকে নিয়ে, এবং জামাতের সাথে তার স্ত্রীকে নিয়ে সমস্যা হলো যে ওই সময়টাতে হাওয়া ভবন জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি নীতিগতভাবে জামাতকে প্রাধান্য দিত এবং জামাত যা চাইতো সেটাই হতো। তো সেক্ষেত্রে যে চট্টগ্রামের একটি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে কর্নেল অলি চাচ্ছিলেন যে তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হোক। তো সেখানে তার স্ত্রীকে মনোনয়ন না দিয়ে জামাতকে যখন মনোনয়ন দেওয়া হলো এবং এটা নিয়ে যে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতির প্রেক্ষিতে তিনি সদল বলে বেরিয়ে এলেন বহু সংখ্যক মন্ত্রীকে নিয়ে। আমার মনে নেই এখনো বোধ হয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ক্যাবিনেট যাকে বলা হয় বিপ্লব হয়নি। অসংখ্য এমপি মন্ত্রীদেরকে নিয়ে তিনি এসে এলডিপি করলেন বি চৌধুরী সহ। এবং এই ঘটনার সঙ্গে তার নিঃসন্দেহে দেশি বিদেশি যারা শক্তির ধারক, এটা আপনি সিআইএ বলেন, র বলেন, সম্পর্ক যে ছিল না তা নয়। এর কারণ হলো আমাদের দেশে যারা একেবারে রাস্তার লেদু গেদু ধলা, এদের সাথেও র, সিআইএ বড় বড় কর্তারা দেখা করে। তো সেখানে কর্নেল অলি এত বড় একটা সম্পর্ক, মানে সিদ্ধান্ত নেবেন সরকার থেকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আরও বেশ কয়েকজন মন্ত্রীকে তিনি সেই ক্যাবিনেট থেকে বের করে এনে ৩০-৪০ জন এমপিদেরকে তিনি পদত্যাগ করতে বাধ্য করলেন বা ইনফ্লুয়েন্স করলেন। এটা সহজ ব্যাপার ছিল না। বাংলাদেশে একবারই হয়েছে, ভবিষ্যতে আর হবে না। এটা কর্নেল অলি করেছেন। তো সেই কর্নেল অলি এলডিপির এই কাজ করতে গিয়ে তার বিএনপির সঙ্গে কথা হয়েছে, অনেক নেতাদের সঙ্গে কথা হয়েছে গোপনে। এই কাজ করতে গিয়ে তার আওয়ামী লীগের তৎকালীন যারা নেতা ছিলেন তাদের কাছ থেকে তিনি নিঃসন্দেহে একটা আশ্বাস পেয়েছিলেন যে আপনি যা কিছু করবেন আমরা আছি, যদি আমরা আগামীতে ক্ষমতায় আসি এটা ভালো, অথবা এই পার্লামেন্টে আপনি যদি বিদ্রোহ করতে চান আমরা আপনাকে সমর্থন দেবো। এরকম নানা রকম, আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান আপনাকে দরকার হলে প্রধানমন্ত্রী বানাবো। শেখ হাসিনা এই ধরনের কথাবার্তা বলতে পারেন। ফলে এই কথাগুলো বলার অর্থ যে একটি মানুষ সামরিক বাহিনীতে যোগদান করার পর তিনি দীর্ঘদিন বাহিনীতে ছিলেন, বাইরে ছিলেন, রাজনীতি করেছেন, দলের ভিতরে থেকেছেন, দলের বাইরে থেকেছেন। এখন আবার তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এসছেন তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তার এককালীন শত্রু, ঘোরতর শত্রু জামাতের সঙ্গে তিনি মিত্রতা করেছেন। ফলে হি ইজ নট এ নর্মাল ম্যান। আমি আবার বলি, সে কোনো সাধারণ ব্যক্তি নয়, অসাধারণ ব্যক্তি। এই সমস্ত মানুষ যত বয়স হয় তাদের বুদ্ধির পরিপক্কতা বাড়ে। এ ধরনের মানুষের যত বয়স হয় তাদের তত সাহস বাড়ে। এবং অনেকে বুড়ো হলে মানুষের যেমন একটা মতিভ্রম হয়, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতিভ্রম, এরকম কিন্তু কর্নেল অলির এখন পর্যন্ত দেখা যায় না। এখনও সে কেতাদুরস্ত স্টাইল করে চুল মানে মানে যাকে বলা হয়
যেখানে কলপ রাখা দরকার সেখানে কলপ লাগায় কালো রং, যেখানে সাদা করা দরকার সাদা রাখা যায় পোশাক আশাকে। মানে তার বয়সে প্রায় 85-86 বছর বা 87 বছর, এটা দেখে একটা মনে হবে না, তার কণ্ঠ ঠিক ওইরকম আছে। তো তিনি অতি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা সম্পর্কে, সেই বক্তব্যের মুদ্রা কথা হলো শেখ হাসিনা ভারতের প্রশাসনকে বলেছে যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রূপে শুভেন্দুকে তার দরকার। বোঝার চেষ্টা করুন। তাহলে ভারতে যেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রয়েছে সেখানে সবাই যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জয়লাভ করে আসে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখনো ভারতে কল্পনা করা যায় না, কিন্তু এই পশ্চিমবঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে শেখ হাসিনার পরামর্শে। এখন শেখ হাসিনা এই পরামর্শ কাকে দিয়েছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহকে। তাহলে বুঝুন দিল্লির উপরে শেখ হাসিনার কতটা প্রভাব। এটা আমি তো বললাম যে এই যে এত লম্বা কথা বললাম কর্নেল ওলির সম্পর্কে, এটা পাগলের প্রলাপ নয়। তো শেখ হাসিনা দিল্লিকে বলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তার শুভেন্দুকে দরকার। দ্বিতীয়ত হলো শুভেন্দু তো নর্মাল ভোটে পাশ করবে না। এখন এই ভোটগুলো করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগবে। এখন ভারত তো এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপার্ট নয়। তাহলে কি হলো? শেখ হাসিনার যে সমস্ত লোকজন বাংলাদেশ থেকে এখন ভারতে আছেন, দিল্লিতে আছেন, কলকাতাতে আছেন, তাদের সঙ্গে ভারতের প্রশাসনের একটা সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতার ভিত্তিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপরে সেই পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতা আনা হয়েছে। এটা কর্নেল ওলি বলেছেন। আমি ধরে নিলাম এটা সত্য। যদি সত্য হয় তাহলে পশ্চিমবঙ্গে শুভেন্দু নয়, মানে শেখ হাসিনা আসলে পশ্চিমবঙ্গের এখন গভর্নর, মানে যাকে বলা হয় নরেন্দ্র মোদীর প্রতিনিধি। শেখ হাসিনা যেভাবে বলবেন শুভেন্দু সেভাবেই চলবেন। আর পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, আসাম, এই পুরো এলাকা এখন শেখ হাসিনার একক কর্তৃত্বে চলবে, যদি কর্নেল ওলির এই বক্তব্য আপনি সত্য হিসাবে ধরেন। এবং ইতিমধ্যে দেখবেন যে শুভেন্দু ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা সেই ইউনূস জমানার চাইতেও খারাপ হয়ে গেছে। চীনের সঙ্গে সম্পর্ক করার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে। আমেরিকার গ্রিন সিগন্যাল চাচ্ছে। আর অন্যদিকে সীমান্তে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে গেছে গত কয়েকদিনে পর পর। এর বাইরে শুভেন্দু সরকার, মানে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিয়েছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে এবং বিভিন্ন জায়গাতে এই কাঁটাতারের বেড়া পাহারা দেওয়ার জন্য যে জমি দরকার সেই জমি পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে দিবে, যেন তারা অসংখ্য ঘাঁটি এবং চকি তৈরি করতে পারে এবং সরাসরি সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না। এটি খুবই হাস্যকর একটা কথা বলা হয়েছে। বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না। তো একজন, এই গল্পটা এরকম যে খুব কমন গল্প, সবাই জানে। সে বলছে যে একজন লোক বলছে তোকে একটা থাপ্পড় দেব। তো প্রতিপক্ষ বলছে যে আপনি থাপ্পড় দেবেন, আমি কি তার জন্য অপেক্ষা করব? আমি কি বসে থাকবো? তো বলে যে তুই কি করবি? তো বলে যে আমি দৌড় দেব, আমি দৌড় দিয়ে পালিয়ে যাবো যেন আপনি থাপ্পড় দিতে না পারেন। তো এইরকম বাঙালির যে বীরত্ব, সেই বীরত্ব নিয়ে নানা রকম ব্যঙ্গ কৌতুক আছে এবং সেই ব্যঙ্গ কৌতুকের সাথে বাঙালি কাঁটা তারের বেড়াকে ভয় করে না। বাঙালি কাঁটা তারের বেড়া উপড়ে ফেলতে জানে। বাঙালি ওই কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে সুড়ঙ্গ করে চলে যেতে পারে। বাঙালি শিশুরা ওই কাঁটাতারের বেড়া অতিক্রম করতে গিয়ে কাঁটাতারের বেড়ার সাথে আটকে যেতে পারে এবং বিএসএফের গুলিতে প্রাণ হারাতে পারে। এছাড়া বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না, এর কি কি ব্যাখ্যা হতে পারে? যারা দিতে পারেন তারা দিয়ে দিন, আমি এটাই দিলাম আর কি। এই কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকারের আরও দায়িত্বশীল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই মুহূর্তে কায়েদে আজম, সরকারের কায়েদে আজম, প্রধান ব্যক্তি। তো সেই কায়েদে আজম তিনি বলছেন যে ভারত তার সীমান্তে
বেড়া নির্মাণ করবে, কাঁটাতারে বেড়া দিবে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটি না আমাদের বলার কি আছে? কথা কিন্তু সত্য। ভারত কাঁটাতারে বেড়া নির্মাণ করবে, তাতে আমাদের কি? আপনার বাড়িতে আপনি দেয়াল তুলবেন, আপনাদের কি? আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তার জবাবে দেয়াল তুলব কিনা, এটা হলো প্রশ্ন। তো এইভাবে দেখুন সীমান্ত নিয়ে বাকবিতণ্ডা চলছে, কথাবার্তা চলছে। সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে আগে যেভাবে শেখ হাসিনার জামানাতে গুলি করে লোক মারা হতো, ওটা এখন আর সম্ভব হবে না। যদি এই ধরনের কাজ দিল্লি করে বা ভারত করে, অর্থাৎ গুলাগুলি করে লোক মারে, বাংলাদেশ বসে থাকবে না। ভালো কথা, ভারত 3 জনকে মেরে ফেলেছে, এখন বাংলাদেশ বসে বসে কয়জনকে মেরেছে বা কীভাবে বসে থেকেছে বা দৌড় দিয়েছে, এই কথা তো আমরা জানতে চাই। আদারওয়াইজ এই ধরনের কথাবার্তাগুলো একবারই বলেছে, কিন্তু দ্বিতীয়বার এই কথাগুলো আর বললে মানুষজন বিশ্বাস করবে না। ইট মিনস ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা আশা করা হচ্ছিল নতুন সরকারের জমানাতে, সেটা হচ্ছে না। দ্বিতীয়ত, এটা বুমেরাং হয়ে গেছে ইনু জমানার সাইডে। তৃতীয়ত, যে বর্তমান সরকারকে ক্ষমতা আনার জন্য দিল্লির পক্ষ থেকে, রয়ের পক্ষ থেকে একটা মাস্টার প্ল্যান ছিল। এই ধরনের যে কথাবার্তা ছিল, এটি হয় মিথ্যা, তাহলে এক ধরনের প্রতিক্রিয়া হবে। আর যদি সত্য হয়ে থাকে, তাহলে দিল্লি এবং রয়ের কথা যদি সরকার না শুনে, তাহলে সেক্ষেত্রে সরকার, দিল্লির সরকার বর্তমান বাংলাদেশ সরকারের উপরে কী কী নেতিবাচক শক্তি তারা প্রয়োগ করতে পারে, সব পাওয়ার প্রয়োগ করতে পারে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। যেটা বলছিলাম, শেখ হাসিনা পশ্চিমবঙ্গে, ইট ডাজ নট মিন যে শেখ হাসিনা একেবারে ফ্লাই করে দিল্লির পরিবর্তে পশ্চিমবঙ্গতে এসে বসবাস করেছেন, তা নয়। এই যে শুভেন্দু যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলো, এখন আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের ভিসা আছে না আছে ডাজ নট ম্যাটার, বুক ফুলিয়ে তারা এখন পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবে, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবে। ওই যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, সে তো বিরাট একটা ফুলের তোড়া নিয়ে শুভেন্দুর সঙ্গে দেখা করে আসলো, এবং সেই ছবি আবার সে ফেসবুকে দিল। আওয়ামী লীগের অসংখ্য টেলিগ্রাম, তারপরে যে সকল সামাজিক মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ হয়, সেখানে এই শুভেন্দুর আগমন, পশ্চিমবঙ্গে বিজেপির যে জয়লাভ, এটা নিয়ে রীতিমতো আনন্দ উল্লাস। এবং আওয়ামী লীগের যারা বাংলাদেশে পালিয়ে আছে, তারা সবাই এখন রীতিমতো প্রতিদিন পালা করে হাঁসের মাংস সেই বিভিন্ন জায়গাতে, যেখানে যেখানে পূর্বাচল আছে, নীলা মার্কেট আছে, তারপর ওয়েস্টিন আছে, যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী পাল্লা দিয়ে তারা হাঁসের মাংস খাওয়া শুরু করে দিয়েছে। তাদের শক্তি দরকার, গরম দরকার। এরই মধ্যে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকারের সাথে সেলিব্রেশনকে কেন্দ্র করে বাংলাদেশের ছাত্রলীগের কয়েক দফা মিছিল হয়েছে। ছাত্রলীগের কমিটিগুলো নতুন করে গঠিত হচ্ছে, একটার পর একটা কমিটি দিচ্ছে। তো এই প্রেক্ষিতে এই যে কর্নেল ওলি যে কথাগুলো বললেন, যে শেখ হাসিনার পরামর্শে ভারত ইঞ্জিনিয়ারিং করে শুভেন্দুকে সেখানে বসিয়েছে, এবং সেটা যদি সত্যি হয়, তাহলে শুভেন্দু বসে থাকবে না, শেখ হাসিনাও বসে থাকবে না, আর সরকার যারা আছেন তারা নিঃসন্দেহে নাকে তেল দিয়ে ঘুমাবে না। বুঝতে পারছেন যে সামনের যে পরিস্থিতিগুলো কতটা জটিল হয়ে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সনাতন ধর্মকে আবারও উৎখাত করতে চাইলেন ডিএমকের নেতা, সাবেক মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন, সাবেক ডেপুটি সিএম। তিনি বলেছেন যে সনাতন ধর্মকে উৎখাত করতে হবে, হিন্দু ধর্মকে উৎখাত করতে হবে। পরে শোনাই। অমর উজালা 10 ঘন্টা আগে, হিন্দি পত্রিকা অমর উজালা 10 ঘন্টা আগে এটা পাবলিশ করেছে, এর আগেও করেছে, 10 ঘন্টা আগেরটা শোনাচ্ছি। সনাতন কো খতম কর দেনা চাহিয়ে। কে বলেছেন? আবারও বলছি, সনাতন কো খতম কর দেনা চাহিয়ে। অমর উজালা হিন্দি পত্রিকা, ভারতের বিখ্যাত অমর উজালা হিন্দি পত্রিকা। उदयनिधि के फिर विवादित बोल, कहा समाज के बांटने वाली सोच को ना मिले जगह মানে জায়গা দেওয়ার দরকার নেই। डीएम के विधायक उदयनिधि स्टैलिन ने सनातन को लेकर फिर विवादित बयान देते हुए कहा कि बांटने वाला सनातन को
खत्म कर देना चाहिए। साथ ही রাজ্য গীতকে বারে মিবি বলা ওটা আলাগ বাধে। শুনেন এখন প্রতিক্রিয়ায় কি বলেছে। तमिलनाडु विधानसभा में नेता प्रतिपक्ष और डीएमके विधायक उदयनिधि स्टैलिन ने एक बार फिर सनातन धर्म के लेकर बड़ा बयान दिया है। विधानसभा में बोलते हुए उन्होंने कहा कि सनातन आई मीन हिंदू जिसने लोगों को बांटने का काम किया उसे खत्म कर देना चाहिए। उसके बाद क्या हुआ सुनिए। हाँ, তো এর প্রতিক্রিয়ায় এই যে উদয়নিধি স্ট্যালিন এই যে বারবার শুনতেছেন না, বলছে যে আর এক বাত বাতা দিয়ে। এটা কেন বলছে জানেন? কারণ হলো তারা এরকম বলেছে এর আগে তারা সনাতন ধর্মকে ডেঙ্গুর সাথে তুলনা করেছিল। বলেছিল সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম হলো ডেঙ্গু ম্যালেরিয়া, একে উৎখাত করতে হবে, এগুলো বলেছিল এরা। উনি শুদ্ধ বলেন নাই, তার পুরো মন্ত্রিসভা এই ধরনের কথা বলে, তার পরিবার থেকে এই কথা বলা হয়। আচ্ছা কল্পনা করেন তো 90% হিন্দু ওই জায়গায় বাস করে, সেই জায়গায় একজন এটা বলে তিনি এখন ক্ষমতায় মানে তিনি এখন এমএলএ, বিরোধী দল হয়ে গেছেন। এই বিজয় থালাপতি নামের খ্রিস্টান ধর্মাবলম্বী ক্ষমতায় আসার পর, বিজয় থালাপতি কিন্তু হিন্দু না, তিনিও কিন্তু বলেছেন বিজয় থালাপতি যে হিন্দুদের উপরে মুসলমানদের উপর যদি হিন্দুরা আক্রমণ করে আমি দেখে নেব, তার পরিণতি ভালো হবে না। কিন্তু ভারতে যদি হিন্দুরাও এই কথা বলতো যে কোনো হিন্দুর উপর যদি মুসলমান আক্রমণ করে তাহলে দেখে নেব, ভালো হবে না, তার পরিণতি হবে ঐতিহাসিক পরিণতি হবে, এটা ভারতে হিন্দুরা বললে টিকে থাকতে পারবে না, কোনো নেতাই, তার মন্ত্রীতেই থাকবে না, এমপিতেই থাকবে না। কিন্তু খ্রিস্টান এবং দক্ষিণ ভারতে তিনি বলে টিকে আছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। এই হচ্ছে পার্থক্য ভারতের মতো দেশে। বাংলাদেশ, পাকিস্তান বা মিডল ইস্টের কোন মুসলিম দেশে কেউ যদি বলে যে ইসলাম হচ্ছে একটা নারী বিদ্বেষী ধর্ম, বা ইসলাম ম্যালেরিয়া ডেঙ্গু, বা ইসলাম ভাগাবাটিতে বিশ্বাসী, এই ধরনের কথা বলে যে তা মিটিয়ে দিতে হবে, উৎখাত করতে হবে, এই কথা বললে নেতাগিরি তো দূরের কথা, তার জীবন 5 মিনিট বেঁচে থাকতে পারবে, সে 5 মিনিট সে বেঁচে থাকতে পারবে, তার দলের লোকের তারে মেরে ফেলবে। কিন্তু এটা ভারত বলেই সম্ভব, তার উপর আবার দক্ষিণ। আচ্ছা গেল, কিন্তু এটা যদি ইসলাম নিয়ে বয়ান দিত তাইলে কিন্তু তিনি নিজে সিএম হতো দূরের কথা, তিনি দক্ষিণেও থাকতে পারতেন না। যদিও তারা বলে না দক্ষিণ লোক খুব প্রগতিশীল, ইসলাম ধর্মের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে এরকম একটা বয়ান দিয়ে দেখেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে গা। কিন্তু 90% সনাতনী সেখানে বাস করে এবং অনেক মন্দির সেখানে রয়েছে, সেখানে দাঁড়িয়ে বলা যায় যে হিন্দু ধর্মকে উৎখাত করতে। এটা একবার না, এর আগেও তারা বলেছে। তার আরেক মন্ত্রী কি বলেছিল শুনেন, দেখি একটু। হ্যাঁ, डीएमके के एक सांसद और पूर्व केंद्रीय मंत्री अपमानजनक टिप्पणी की थी कि हिंदू धर्म केवल भारत के लिए ही नहीं बल्कि पूरी दुनिया के लिए खतरा है। এটা ডিএমকে এর এক নেতা কি বলেছে, আবার শুনেন কি বলছে। যে ডিএমকে শুধু তাই না, ঈদের শুভেচ্ছা না দিয়ে কোন মুসলমান নেতা থাকতে পারবে, হিন্দুরাও তো ঈদের শুভেচ্ছা দেয়, ঠিক আছে। আচ্ছা সেখানে তারা দীপাবলির কোন শুভেচ্ছা জানায় নেই এই তামিলনাড়ুতে ডিএমকে সরকার, তারপর তাদের সমস্যা নেই। কে বলছে এটা আমি বলি নাই। বিজেপির নেতা বলেছে যে উদয়নিধি স্ট্যালিন তামিলনাড়ু को राहुल गांधी है। बीजेपी नेता এর প্রতিক্রিয়া বলেছে उदयनिधि स्टैलिन तमिलनाडु के राहुल गांधी है जो विभाजनकारी नफरत की राजनीति फैल रहे हैं। राहुल गांधी ने पवित्र संगलों का मजाक उड़ाया और राम मंदिर का प्राण प्रतिष्ठा समारोह का अपमान करते हुए उसका बहिष्कार किया। राहुल गांधी की तरह उन्होंने पिछले 3 लोकसभा चुनाव में नकार दिया गया, माने हार से। उदयनिधि स्टैलिन तमिलनाडु की जनता द्वारा दंडित और
निष्कासित किए जाने के बाद মানে বহিষ্কার বাवजूद আপনি জহরিলে বয়ানবাজি জারি রাখে হুয়ে মানে ফেল করার পরে এই ধরনের বিষাক্ত কথা বলে থাকে বিভাজনকারী ডিএমকে কে और क्या उम्मीद की जा सकता है जिसने कार्तिकेय दीपम जलाने का विरोध किया একটা মন্দিরে সে দীপ জ্বালাতে দেয় नहीं क्या और जिसके मुख्यमंत्री ने तमिलनाडु के लोगों को दीपावली का शुभकामनाएं भी नहीं दी डीएमके के एक सांसद और पूर्व केंद्रीय मंत्री ने अपमानजनक टिप्पणी की थी कि हिंदू धर्म केवल भारत के लिए नहीं बल्कि पूरी दुनिया के लिए खतरा है কোনো মুসলমান কোন ইসলামী দেশে বসে এই কথা বললে তার জিন্দেগি থাকবে তার জান থাকবে কোন পৃথিবীর কোন মুসলমান না পৃথিবীর কোন ব্যক্তি আমেরিকাতেও গিয়ে যদি এই কথা বলে অস্ট্রেলিয়া কানাডা জার্মানি ইউরোপে এই কথা বলে সেখানে আগুন জ্বলে যাবে যদি বলতো যে মুসলমান ইসলামে সারা পৃথিবীর জন্য ইসলাম ধর্ম বিপজ্জনক বা খতরা যেটা অবশ্যই এটা চায়না বলছে যে ইসলাম হচ্ছে একটা মেন্টাল ইলনেস মানসিক রোগ বলেছে কিন্তু চায়নার এই যে এই কথাটা যে এই ডিএমকে নেতা দক্ষিণ ভারতে বসে থেকে বলেছে হিন্দু দেশে এবং হিন্দু 90% হিন্দু এখানে তারপরে তারা কেউ কিন্তু ফুলের টোকা দেয় না তারা কেউ মামলাও করে নাই কিন্তু আমাদের মুসলিম কান্ট্রি তো দূর মুসলিম অধ্যুষিত দেশ তো দূরের কথা সৌদি আরব তো দূরের কথা আমেরিকা ইউরোপ কানাডা যদি কেউ বলে যে ইসলাম ধর্ম হলো পৃথিবীতে খতরনাক ধর্ম টিকে থাকতে পারবে জান নিয়ে পারবে না যাই হোক কিন্তু এটা ভারতেই সম্ভব তারপরে কি বলছে আর দেখি দেখি আরো কি বলছে হ্যাঁ এই উদয়নিধি আরো কি বলছে শুনেন উদয়নিধি স্ট্যালিন এটা তখন তিনি ডিপটি সিএম ছিলেন মানে উপ মুখ্যমন্ত্রী ছিলেন কি বলছেন শুনেন উদয়নিধি স্ট্যালিন এটা হল এই খবরটা হচ্ছে 21 নভেম্বর 2025 नवंबर मासे बोलेছিলেন उदयनिधि स्टैलिन ने संस्कृत को बताया मृत भाषा तो बसपा नेता बीजेपी नेता বা হিন্দুত্ববাদী নেতারা এটা বলেছে যে पलट कर कहा ये फैशन बन गया माने हिंदू धर्म समालोचना फैशन हो गया तरुण चुग ने कहा कि इंडिया बाल्क के नेताओं के लिए हमेशा ही हमारा संस्कृत भाषा भारत की संस्थाओं और भारत की संपत्तियों के खिलाफ बोलना एक फैशन हो गया है এটা বিজেপি নেতারা বলেছে কি বলেছে মানে মূল ঘটনা বলি সংস্কৃত ভাষার উন্নয়নে একটা ফান্ড দিয়েছিল তামিলনাড়ুতে তার বদলে এই কথাটা বলেছিলেন ডিপটি সিএম তৎকালীন উদয়নিধি স্ট্যালিন দক্ষিণ থেকে সবচেয়ে বেশি আক্রমণ করা হয় বামপন্থী চিন্তাধারার লোক যারা তারা সবচেয়ে বেশি হামলা করে সনাতন ধর্মের উপরে কিন্তু আজ পর্যন্ত ভারতের একটা এক জাররা ভি নেই একটা বামপন্থী আজ পর্যন্ত এই 75 বছর বয়স 47 থেকে এই আজকের দিন এই মুহূর্তে আমি কথা বলতে পারবো একটা বামপন্থী কোনোদিন ইসলাম ধর্ম এবং মুসলমানের বিরুদ্ধে কথা বলা যায় একটা বাক্য পাবেন না কিন্তু শত শত বাক্য আছে সরাসরি বলেছে তারা সনাতন ধর্মকে ধ্বংস করে দেবে হিন্দু ধর্মকে ধ্বংস করে দিবে গরুর মাংস খেয়েছে কিন্তু গিদরের গোস্ত কেউ খায় নাই গরুর মাংস খেয়ে সেকুলারিজম দেখাতে গিয়েছে সব জায়গাতে কেরালাতেও দেখিয়েছে এই তো কিছুদিন আগে কেরালাতে দেখিয়েছে গরুর মাংস সেখানে নেতা নেত্রীকে কিন্তু শুয়োরের গোস্ত কিন্তু খায় নাই জামাল পীরা পাগলা বুঝতে পারছেন ভারতের বামপন্থীরা সব শালা জামাল পীরা পাগলা ডেবের আলী 3টাই বেছে 5টাই কিনে 3টাই বেছে কেউ 3টাই কিনে 5টাই বেছে না মানে একটা বামপন্থী কোনোদিন শুয়োরের গোস্ত প্রকাশ খায় নাই এই তো কয়দিন আগে মানে ওই যে ওইখানে ইউনিয়ন ইন্ডিয়ান মুসলিম লীগ নামে একটা দল আছে তাদের ভোট পাওয়ার আশায় তারা সেখানে গরুর মাংস খাইছিল মজার বিষয় হলো গো হারা হারছে কেরালাতে বামপন্থীরা গো হারা হারছে গরুর মাংস খাওয়ার পরে এক তরুণ নেত্রী মুসলিম লীগের নেত্রী ইসলামে তো না নেতৃত্বে হারাম ওইখানে যায় গেছে ভারত যায় ওইটা বুঝতে পারছেন তো ওই বামপন্থীদের গো হারাই দিছে বয়স্ক তারা হারাইছে কাজ হয় নাই তো
তো বামপন্থী পশ্চিমবঙ্গে এরকম করে সব জায়গায় দেখবেন, কিন্তু একটা বামপন্থী 75 বছর বয়সের ভারতের, মানে স্বাধীন ভারতের, স্বাধীন ভগ্নাংশ ভারতের, পুরো ভারত না তো, কারণ 47 পর তো ভারত ভেঙে গেছে, পাকিস্তান হয়ে গেছে, দুই পাকিস্তান, এখন দুই পাকিস্তান। তো কোথাও আর শুনেছেন খোদ ভারতে কোনোদিন একটা বাক্য প্রয়োগ করছে? এমনকি বাংলাদেশে তো নয়, পাকিস্তানে তো সব আশাকে রাসূল বামপন্থীরা। দুনিয়াতে একটা দেশ আছে, তার নাম হচ্ছে পাকিস্তান। সেইখানে যারা কমিউনিস্ট পার্টি করে, বুঝতে পারছেন, বাংলাদেশে তো বামপন্থীরা গরুর মাংস খাইতে হয়, এদের আবার আশাকে রাসূল ঘোষণা করতে হয় না। এরা গরুর মাংস খাওয়াইলে হয়, একটু নরেন্দ্র মোদীর গালি দিলে হয়, বিজেপির আর একটু গালি দিলে হয়, এক মুঠো বিজেপিকে গালি, এক ঢাকি বিজেপিকে গালি, এক মুঠো হিন্দুদের গালি, আর এক ঢাকি বিজেপি RSS নরেন্দ্র মোদীকে গালি দিলে আপনি বাংলাদেশের সমস্যা নেই। কিন্তু ভারতে, পাকিস্তানে তা চলবে না, ওইখানে লিখিত দিতে হবে ইউ আর এ আশেখ রাসূল।